নমস্কার। খবরদার কথা না, বলিবটে কথা নয়, কিন্তু আমরাই সবচেয়ে বেশি বলি। এই মুহূর্তে তো কথা বলার ওপরেই অনেক রকম বাধা নিষেধ থাকে। আমরা সেটাকে অনেকটা কাটিয়ে উঠতে পারছি বলে মনে করি। আজকে এমন একজনের সাক্ষাৎকার নিয়ে আপনাদের সামনে উপস্থিত, তিনি এই সমগ্র ভারতবর্ষের, বিশেষ করে পশ্চিমবঙ্গে যে নাট্য আন্দোলন, তাকে একটা নির্দিষ্ট দিশায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লড়াই করছে। মেঘনাদ ভট্টাচার্য, আপনারা পরিচিত। কোথা থেকে শুরু করবো আমি জানি না। আমরা শুনেছি যে ওনার ইচ্ছে ছিল ফুটবলার হওয়া, গোলকিপিং করেছিলেন। হঠাৎ করে সেই ম্যাচেও উনি হারেননি। এখন পর্যন্ত তিনি খেলায় অপরাজিত তো বটেই, এই নাট্য আন্দোলনে যেভাবে এগিয়ে যাচ্ছে তাতেও অপরাধ। একটা দুর্ধর্ষ চরিত্র, যাকে আমরা কাছ থেকে না দেখলে বিশ্বাস হয়তো করতাম না। তার সম্পর্কেই আমরা আজকে জানব। আমি কোনো কথাই বলবো না, আমি এই সম্পর্কে কিছুই জানতে চাইবো না। আমাদের এমন একজন সহযোগিতা করার জন্য এসেছেন, আপনাদেরও পরিচিত, শ্রীমতী অলকানন্দা চৌধুরী আমার ডান দিকে বসেছেন। অলকাদি সমস্ত বিষয়টা পরিচালনা করবেন। অলকাদিকে নতুন করে কিছু চেনানোর নেই। অসাধারণ লেখেন, দুর্দান্ত বলেন, এবং সবচেয়ে বড় কথা যে এত সুন্দর পরিচালনা করেন যে কোনো অনুষ্ঠান। আমরা খবরদার কথানের পক্ষ থেকে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের অনুষ্ঠানটি এইমাত্র শুরু হবে, যা পরিচালনা করছেন শ্রীমতী অলকানন্দা চৌধুরী। শ্রী মেঘনাদ ভট্টাচার্য আমাদের মধ্যে রয়েছেন। প্রথমেই সশ্রদ্ধ প্রণাম। শুরু করছি কৌতূহল দিয়ে, এপার বাংলা নাকি ওপার বাংলা? আমি এপার বাংলার লোক। হ্যাঁ, সেটা কারণ আমরা সবাই বাংলা কথা বলি, কিন্তু তার মধ্যে আমাদের ভেতরে এই কৌতূহলটা কাজ করে, উনি কি এপার বাংলা নাকি ওপার বাংলার। আর ত্রিপুরায় আমরা যারা রয়েছি সবাই কিন্তু ওপার বাংলা থেকেই এসেছি এখানে, তাই প্রথমেই ওই সন্দেহের নিরসনটা করে নিলাম। যাই হোক, আপনি মানে কলকাতা শহরে পাইকপাড়া অঞ্চলে থাকতেন। আপনার শৈশব সম্পর্কে খুব সামান্য একটুখানি শুনতে চাই। শৈশবটা আমার ওই যে ফুটবল খেলার কথা বলা হলো না, হ্যাঁ, ওইটাতে ওই আমার বুকে বল লেগে অজ্ঞান হয়ে যায়। আচ্ছা। তার ফলে আমার বাড়ি থেকে আমার ফুটবল খেলতে দেয় না। তখন আমি ওখানে যত সব চাইল্ড অর্গানাইজেশন ছিল, সব পেয়েছি, রাসুর, স্কাউট, তাছাড়া এনসিসি, জাতীয় ক্রীড়া পরিষদ, এই সমস্ত অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত ছিলাম ট্রেনার হিসেবে। ড্রিল, তারপরে ব্যান্ড বাজানো ইত্যাদি, লেজিম, ডাম্বল, এসব কম্পোজ করতাম। এবং ওই ওখানকার ছেলে মেয়েদের নিয়ে ওই নাটক, তারপরে নৃত্যনাট্য, এসবের সঙ্গে ছিলাম। এবং আমাদের ওখানে একটা ওই উইংয়ে থিয়েটার হতো। শেষ থিয়েটারে চিত্তরঞ্জন চক্রবর্তী বলে একজন পুরনো দিনের অভিনেতা নির্দেশনা দিতেন। তা আমি তার সঙ্গে, তার আন্ডারে অনেকগুলো কাজ করেছি, ছোটদের নাটক। তারপরে যখন হায়ার সেকেন্ডারি পরীক্ষায় দেওয়া হলো, তখন আমার মনে হলো যে থিয়েটার যদি আমি করি, তাহলে এরকম ক্যাজুয়াল থিয়েটার করে লাভ নেই। সিরিয়াসলি থিয়েটার করতে হবে। আর সিরিয়াসলি থিয়েটার করা মানে হচ্ছে কোনো গ্রুপ থিয়েটারের সঙ্গে সংযুক্ত হওয়া। আমি আমার এক বন্ধুর রেফারেন্স নিয়ে সন্ধিক্ষণ বলে একটি নাট্য দলে যাই। ওই বন্ধুটি আমাকে নিয়ে যায়। সেটা 11B ইন্ডিয়ান মিরর স্ট্রিটে এই দলটা বসত। মণি বিশ্বাস বলে একজন চাইল্ড স্পেশালিস্ট ছিলেন, ভীষণ নাট্যপ্রেমী মানুষ। তার চেম্বার বন্ধ হয়ে যাওয়ার পর সে চেম্বারে আমাদের রিহার্সাল হতো। আমি গেছিলাম সন্ধিক্ষণে। ডিরেক্টর ছিলেন গৌরকৃষ্ণ ভদ্র,
তিনি হলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ভাইপো। আধুনিক থিয়েটারের আস্বাদ বা আধুনিক থিয়েটারের চর্চা আমার সেই সন্ধিক্ষণে, আমি যখন সন্ধিক্ষণে যাই সেই পর্যন্ত আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ওই দলে ছিলেন এবং তার বন্ধুদেরই এটা নাট্যদল। তারা সবাই খুব শিক্ষিত অধ্যাপক। আমি যাওয়ার পর বুদ্ধবাবুরই একটা নাটক বিজয়ের অপেক্ষায়, এই বিজয়ের অপেক্ষায় নাটকটায় আমি প্রথম একটা ছোট অভিনয়ের সুযোগ পাই। তার ফলে বোঝা যায়, মানে বলা যেতে পারে সিরিয়াস থিয়েটার আমার প্রথম নাটকটাই প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাটক। তাই বুদ্ধবাবু ওই তখন নকশাল পিরিয়ড, পার্টি থেকে বলা হলো যে উনি আর বাইরে বাইরে শো করে বেড়াতে পারবেন না। তার ফলে উনি আর আমাদের সঙ্গে থিয়েটারটা করতেন না, কিন্তু যোগাযোগ ছিল। যাওয়ার পরে দেখলাম যে এটা পুরোপুরি একটি বামপন্থী নাট্যদল। এই বামপন্থী নাট্যদলের কাজ যতটা হতো, আলোচনাও তার বেশি হতো। অর্থাৎ ধরুন আপনাকে বলছি, স্বার্থের মেন উইদাউট শ্যাডো এই নাটকটা আমরা করবো কিনা সেই নিয়ে দিন 7 ধরে তাদের মধ্যে বাকবিতণ্ডা আলোচনা চলতে থাকে। আমি খালি ভাবতাম যে কবে এর আলোচনা বন্ধ করে থিয়েটারটা করবো, সিদ্ধান্ত নেবেন। কিন্তু সিদ্ধান্ত নেওয়া হলো ওই মুহূর্তে স্বার্থের ওই নাটকটা করা ঠিক হবে না, ওটা মানুষের আন্দোলনের বিপক্ষে চলে যাবে। কিন্তু ওই যে ওই বয়সে 16 বছর বয়স তখন আমার, ওই সময় এই যে বামপন্থী আন্দোলন, তার লড়াই, তার বিভিন্ন স্তর, মার্ক্সবাদ, লেনিনবাদ ইত্যাদি ইত্যাদি, এগুলো অর্ধেকই বুঝতাম না। কিন্তু বড়রা যখন আলোচনা করতে বসে বসে শুনতাম, তার ফলে হচ্ছে দুটো কাজ হলো। এক হচ্ছে আমার পাথরে জল পড়তে শুরু করলো, সেই জলে পাথরে একটা গর্ত হতে শুরু করলো, সেটা হচ্ছে আমি জানতে শুরু করলাম। আর একটা হলো একটু বাঁদিকে হেলে গেলাম। ওই যে বাঁদিকে হেলে গেলাম 16-17 বছর বয়সে, জীবনের শেষ দিন মানে আজ পর্যন্ত আমি বাঁদিকেই হেলে আছি। অর্থাৎ বামপন্থী মনোভাবে, বামপন্থী দর্শনেই বিশ্বাস করেছি, সেইভাবে থিয়েটার করার চেষ্টা করেছি। কারণ আমাদের থিয়েটার করার উদ্দেশ্যে প্রথম এবং প্রধান ছিল যে মানুষের সচেতনতা বাড়ানো, তাদের লড়াইমুখী করে তোলা এবং এই সমাজের শোষণ, নিপীড়ন এসবের ছবি মানুষের কাছে পৌঁছে দেওয়া, যাতে তারা আইডেন্টিফিকেশন করতে পারে যে তারা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে, তাদের লড়াইটা ঠিক কোন জায়গায় হবে। এগুলো এই চর্চার মধ্যে মধ্যে আমি শিখতে শুরু করলাম। আপনি এত সুন্দর করে বলেছেন যে আমার ভেতরে একটা আকাঙ্ক্ষা ছিল, আমি জিজ্ঞেস করব যে সন্ধিক্ষণ একটা বামপন্থী সংগঠন, সেখানে আপনার শুরু হয়েছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী লেখা নাটক আপনি অভিনয় করেছেন এবং তারপরেও আপনি আরও কিছুদিন এর সঙ্গে যুক্ত ছিলেন। তা আমার উদ্দেশ্য ছিল জিজ্ঞেস করা যে ওটাকে আপনি সচেতনভাবে করেছিলেন নাকি হয়ে গেছিল? ওই সচেতনভাবে যে আমি একটা বামপন্থী দলে গেছি তো তা নয়। এখন বামপন্থী মানুষদের সঙ্গে মেলার পর, তাদের দর্শনের সঙ্গে যুক্ত ওয়াকিবহাল হওয়ার পর তখন বুঝলাম যে থিয়েটারের মানেটা আমি যেটা ভাবছিলাম তা নয়। থিয়েটারের মানে কেবল আনন্দ বিতরণ নয়, তার চেয়েও বড় একটা কাজ থিয়েটারে থাকে। সেই শিক্ষাটা আমরা ওখানে হয়েছিল। তারপরে আমরা ওই 1972-এ ওই দলেই সন্ধিক্ষণে বাংলা থিয়েটারের শতবর্ষে মীর মোশাররফ হোসেনের জমিদার দর্পণ নাটকটা করেছিলাম। সেখানে মীর মোশাররফ হোসেন মুখবন্ধে লিখেছিলেন, নিজ মুখ দর্পণে দেখলে যেমন প্রতীয়মান হয় অন্যের মুখ নয়। আমি নিজে জমিদার, জমিদারের যে চরিত্র আমি অঙ্কিত করতে পারবো সেটা আর কেউ পারবে না। অর্থাৎ প্রায় 150 বছর আগে একটা নাটক, যে নাটকে কৃষকদের, সাধারণ মানুষদের উপরে কি শোষণ, কি নিপীড়ন নেমে আসতো, তার একটা জলজ্যান্ত ছবি জমিদার দর্পণে আছে।
এবং সেটা লিখেছেন একজন জমিদার নিজে। তার ফলে হচ্ছে ওই নাটকটায় আমার আরেকটু ডেভেলপমেন্ট হলো। আর আমি করতাম কি, থিয়েটারে কুলি হয়ে ঢুকেছিলাম। থিয়েটারে কুলি মানে এই ব্যাক স্টেজের সব কাজ করা, সেট লাগানো, সেট লাইট করা, রিকুইজিশন করা, এবং কেউ না এলে তার প্রক্সি দেওয়া। এই প্রক্সি দিতে আমি খুব ভালোবাসতাম এই কারণে যে অন্যেরা একটা অভিনয় করছে একটা চরিত্রে, আমি কিন্তু 35টা চরিত্রে অভিনয় করছি, কিন্তু আমি নামবো একটা চরিত্রে। আমার সমস্ত চরিত্রগুলো মুখস্থ থাকতো। কেউ না এলে আমার ভীষণ আনন্দ হতো যে আজ আমি ওই চরিত্রটায় রিহার্সাল দিতে পারবো। ওই রিহার্সালটা আমি এত সিরিয়াসলি দিতাম যে যেন অভিনয় করার জন্যই আমি তৈরি হচ্ছি। তার ফলে ওটা আমার ওয়ার্কশপ হিসেবে কাজ করে। এবার সন্দীপগণ যখন কাজ কমিয়ে দেয় এবং আমি যখন নতুন দল আমার 11টা বন্ধু মিলে তৈরি করি সায়ক, তখন আমার 5 বছরের একটা অভিজ্ঞতা থাকে থিয়েটারের ব্যাকস্টেজ এবং ওয়ার্কশপের মতো করে একটা অভিজ্ঞতা আমার হয়। নিশ্চয়ই, মানে একদম বোঝা যাচ্ছে যে একটা দলের জন্য আপনি অপরিহার্য হয়ে উঠেছিলেন, কারণ আপনি থিয়েটারের সব ধরনের কাজ জানেন, আবার চরিত্রগুলো সম্পর্কেও ওয়াকিবহাল, যে কোনো রকম অভিনয় করতে আমি যে পারছেন। পরবর্তী সময় ডিরেক্টর হতে পেরেছি তার কারণ হচ্ছে যে আমি থিয়েটারের সব ডিপার্টমেন্টের কাজগুলো সম্পর্কে জানা আছে আমার। নানাবিধ চরিত্রের অভিনয় করার একটা ওয়ার্কশপ আছে আমার। এবার আমাদের দল যখন হলো তখন বললাম আমি এই 5 বছরের পুঁজি নিয়ে ডিরেক্টর হতে পারবো না। তা আমাদের অফিসে একজন ছিলেন শিশির কুমার বসু, তিনি ছিলেন রবীন্দ্রভারতী ড্রামা MA, মানে অরিন্দ্র চৌধুরী, গণেশ মুখোপাধ্যায়, এদের কাছে উনি ট্রেন্ড ছিলেন। তা আমরা তাকে বললাম যে আপনি এসে আমাদের নাটকটা করুন, ডিরেকশন দিন। উনি নাটকও লিখতেন তা এবং ডিরেকশনও দিতেন। ওনার কাছে আমি আবার সায়কে 5 বছর সহকারী নির্দেশক হিসেবে কাজ করলাম। ও উনি অসুস্থ হয়ে পড়লেন, উনি অসুস্থও ছিলেন এবং ব্রেন টিউমারে মারাও গেলেন। ফলে আমার হাতে আর সায়কের নির্দেশনার দায়িত্ব এসে পড়লো। যখন নির্দেশনার দায়িত্বটা এসে পড়লো তখন আমার কাছে 10 বছরের অভিজ্ঞতা, 5 বছরের কুলিগিরি আর 5 বছরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরগিরি। এই 10 বছরের অভিজ্ঞতা নিয়ে আমি 1979-এ নাটক বাছলাম, করলাম চন্দন সেনের 2 হুজুরের গল্প, সেদ্রিনের স্টোরি অফ 2 মাস্টার্স। এটায় পাওয়ার এবং পলিটিক্স এই দুটো কমন পিপলকে কি করে এক্সপ্লয়েট করে কত রকম ফর্মে, তার একটা ছবি ছিল। অর্থাৎ একটা রিটায়ার্ড পলিটিশিয়ান এবং একজন রিটায়ার্ড IPS অফিসার, এরা দুজনে পার্কে বসে থাকে, রেগুলার আড্ডা মারে। একজন আমসত্ব বিক্রেতা, তার কন্ডিশন হচ্ছে যে গল্প যদি ভালো লাগে আমসত্ব কিনতে হবে। সে ওদের দুজনকে গল্প বলতে আরম্ভ করে। ওই গল্পটা বলতে যখন শুরু করে তখন অটোমেটিক্যালি ওই গল্পের সূত্রে ওরা একটা আননোন দ্বীপে পৌঁছয়, যেখানে পিওরলি সাম্যবাদ, খেটে যারা খেতে হবে, বসে খেতে পারবে না, সকলে সমান, এরকম একটা পরিবেশে গিয়ে তারা পড়লো এবং পরিবেশে তাদের চরিত্র অনুযায়ী তারা ওই সাম্যবাদী সোসাইটিকে পলিউট করতে শুরু করলো। যা যা ওই দ্বীপে হতো না সেগুলো ঘটতে শুরু করলো, চুরি করতে শুরু করলো, আত্মহত্যা হতে শুরু করলো। তখন ওই দ্বীপের যে মূল মানুষ, তাকে জ্ঞানখুড়ো বলা হয়, সে বললো এই দ্বীপে এরা চলবে না, এদের আমরা তো দ্বীপে কাউকে হত্যা করব না, ওদের নৌকোয় করে ভাসিয়ে দাও। সমুদ্রে নৌকোয় করে ভাসিয়ে দেওয়া হলো। ওরা প্রায় ডুবে ডুবে যাচ্ছে, সেই সময় ওরা ফিরে আসে পার্কে। টোটাল রিয়ালাইজেশনটা হয় যে সাম্যবাদী সোসাইটিতে এই পাওয়ার অ্যান্ড পলিটিক্সের লোকেরা আনওয়ান্টেড, তাদের কোনো প্রয়োজন নেই। এই হলো আমার প্রথম নাটকের শুরু। অর্থাৎ নাটকের থেকেই বলা যায়, এবং শেষ যখন ধর্মাবতার করছি, যেটা আমি এখানে 23 তারিখ করবো,
সেটাও বর্তমানে যে দুর্নীতি চলছে এবং বিচার ব্যবস্থা যেখানে দাঁড়িয়েছে এবং যে সমস্ত প্রভাবশালী ক্রিমিনালসরা হায়ার কোর্ট থেকে রিলিজ হয়ে আসছে কিছু কিছু অ্যাডভোকেটের জন্য, যাদের মূল্যবোধ নেই, তার ফলে সোসাইটিটা কোথায় এসে দাঁড়াচ্ছে। একজন বিচারকের সত্যি কি হওয়া উচিত, একজন অ্যাডভোকেটের সত্যি কি হওয়া উচিত, সেইটাতে এই নাটকটা তার উপর নির্ভর। তাহলে প্রথম থেকে আজ পর্যন্ত এমন কোনো নাটক আমি করছি না যে নাটকটা সোসাইটির কথা বলছে না, সোসাইটির এই সমস্ত নেগেটিভ জায়গাগুলোতে আঙুল দিয়ে দেখাচ্ছে না, এমন কোনো নাটক আমি করিনি। কিন্তু আমার নাটক ভীষণ পপুলার বরাবরই হয়েছে, অর্থাৎ এন্টারটেনমেন্টের সঙ্গে এর কোনো বিরোধও নেই। তুমি কি বলছো সেটা যদি নির্দিষ্ট করতে পারো, কিভাবে বলছো সেটা তুমি আবিষ্কারও করতে পারবে, এবং সেই কিভাবে বলছো আবিষ্কারের মধ্যে তুমি নিজে একটা কল্পিত কাচের ঘরে বাস করো না। তুমি সাধারণ মানুষের চেয়ে এমন কিছু বড় নও। সাধারণ মানুষ বুঝতে পারে না তোমাকে, এটা কোনো ঘটনা নয়। কারণ উৎপলদার কাছে যখন আমি নাটক করছি মিডসামার নাইট ড্রিম, উৎপলদা বলেছিলেন কোনো একটা কথা প্রসঙ্গে, যে দেশের লোক মহাভারত বোঝে, তার জটিলতা বোঝে, যেখানে কৃষ্ণের বিভিন্ন সময় বিভিন্ন চরিত্র, বিভিন্ন ভূমিকা, অর্জুনের বিভিন্ন সময় বিভিন্ন ভূমিকা, সেগুলো বুঝতে পারে, তুমি তার চেয়ে কি কঠিন লিখতে পারো যা তোমাকে বুঝতে পারবে না দর্শক। এটা আমার কাছে চিরকালের হয়ে আছে, অর্থাৎ মানুষ আমার চেয়ে কম বোঝে না। ঠিক তাই। তুমি জটিলতা করো না, তুমি যেটা বলতে চাও সেটা সহজভাবে সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছে দাও, সহজই সবসময় সুন্দর। ঠিক তাই। এইটা হচ্ছে আমার জীবনের আদর্শ। তারপরে আমি যতগুলো নাটক করেছি, 26-27টা নাটক করেছি, তার মধ্যে 22-23টা নাটক হিট। ঠিক তাই। আমরা সেগুলো মানে কিছু কিছু আমরা পড়েছি, এবং আপনার কথার সূত্র ধরে বলতে চাইছি যে আপনার কথা থেকে একটা কথা প্রমাণ হয়ে গেল যে আমরা বিশ্বাস করি যে সাংস্কৃতিক কর্মীরা কিন্তু ইচ্ছে করলে এমন কিছু করতে পারে, যেটা হচ্ছে অনেকটা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতার ভাষায় যে রাজা তোর কাপড় কোথায়, এটা বলার সাহস কিন্তু একমাত্র তারাই করতে পারে। সেটা বলতে গেলে তুমি যে কথাটা বলছো সেটা তুমি জীবন চর্চায় আনছো তো। অর্থাৎ তুমি একটা কথা স্টেজে বলছো আর ব্যবহারিক জীবনে তুমি অন্যদিকে হাঁটছো বা অন্য জীবন কাটাচ্ছ, মানুষ তোমায় বিশ্বাস করবে না। মানুষ তাকেই বিশ্বাস করে যে আদর্শের কথা বলে। যেমন মডেল, আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন আমাদের দুপাড়ার মধ্যে একজন যদি কমিউনিস্ট থাকতো তাকে সবাই আলাদা করে চিনত যে উনি কমিউনিস্ট, কারণ তার জীবন চর্চাতেই অন্যের চেয়ে আলাদা ছিলেন। আমি গণেশ ঘোষের কাছাকাছি যাওয়ার সুযোগ পেয়েছি। বিপ্লবী গণেশ ঘোষের সিম্পল লিভিং, সাধারণ জীবনযাত্রা, ওই অত বড় মানুষ যাকে ছুঁতে পারবে তুমি, মনে হবে সাধারণ লোক কিন্তু একটা অসাধারণ মা। এরা আমাদের মডেল, আমাদের থিয়েটারের মডেল শম্ভুদা, শম্ভু মিত্র, উৎপল দত্ত। আমাদের থিয়েটারের মডেল অজিতেশ বন্দ্যোপাধ্যায়, বিজন ভট্টাচার্য। অর্থাৎ আমরা বড় বড় মানুষদের দেখেছি, তারা কেমন জানি, তাদের কারোর কাছে কাজ করার সুযোগ পেয়েছি, তাদের পায়ের তলায় বসার সুযোগ পেয়েছি, তাদের অভিনয় দিনের পর দিন দেখেছি। এবং সূর্যের কাছাকাছি তুমি যদি যাও তোমার গায়ে তো একটা রেডিয়েশন হবে, তুমি যদি সাধারণও হও তোমার তো একটা উন্নতি হবে, একটা স্তর আসবে তোমার। এই চর্চার মধ্যে সেটা এসেছে আমি বিশ্বাস করি, কারণ আমি খুব বড় বড় মানুষদের দেখেছি।
সত্যিই তাই, আপনার কাছে শুনেও সেটা ভালো লাগছে। এবং আমি মানে পরে জানতে চাইবো, যেমন আপনি বলেছেন চন্দন সেনের কথা বলেছেন, উৎপল দত্ত, বিভাস চক্রবর্তী, উনি হয়তো আপনার সমসাময়িক। বিভাস চক্রবর্তী একটু বড়। তো আমরা মানে এদের তো আমরা মানে বাংলা নাট্য জগতের দিকপাল হিসেবেই আমরা জানি। তাদের সম্পর্কে মানে তাদের সঙ্গে আপনার সম্পর্ক রয়েছে সেটা আমরা জানি, সেই বিষয়ে একটু জানতে চাইবো। কিন্তু তার আগে একটা কথা, যে সাধারণভাবে যখন আপনি যেটা বললেন যে যে বক্তব্যটা আমি পৌঁছে দিতে চাইছি তার সঙ্গে এন্টারটেইনমেন্টের কোনো বিরোধ নেই, কিন্তু এটা করতে গিয়ে কখনো কি কিছু কিছু আপোষ করতে হয় কি? আপনি কি বলেন? কিসের আপোষ? আপোষ তো লোকে তখনই করে যখন তাকে রিটার্নটা আনতেই হবে। যখন প্রফেশনাল বোর্ড সে যদি আপোষ করে তার মানে আছে, কারণ তাকে অনেকগুলো লোককে মাইনে দিতে হয়, যে সমস্ত আর্টিস্টরা আসে তাদের পে করতে হয়। তারা তখন বলতে পারে যে ভাই আমার না চললে, আমার নাটকটা না চললে তো আমি আমার ব্যবসাটা চালাতে পারবো না। তার আপোষের একটা মানে আছে। আমার কিসের আপোষ? আমি তো এটা করে খাই না। আমি যেহেতু থিয়েটার আমায় খেতে দেবে না এটা প্রথম থেকে জানি, তার জন্য আমাকে সরকারি চাকরি করতে হয়েছে। চাকরি করেছি, কিন্তু মাই লাইফ ইজ নট 10 to 5, মাই লাইফ ইজ 5 to 10। আমার বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত আমার জীবন, আমার 10টা জীবন নয়। আমি ওই 5টা থেকে 10টার জন্য বাঁচি, রুটি রুজির ব্যবস্থা করি যাতে ওই টাইমটা আমি খুব ভালো ব্যবহার করতে পারি। তা আমাদের গ্রুপ থিয়েটারে কেউ নাম যশ খ্যাতির জন্য আসে না। থিয়েটারে আমরা যখন এসেছিলাম তখন থিয়েটার আমাদের বলেছিল তুমি থিয়েটারকে কি দেবে, তুমি থিয়েটারকে কি পাবে তার জন্য না, তুমি কতটা থিয়েটারকে দিতে পারো, অর্থাৎ তোমার জীবন, যৌবন, ডেডিকেশন সব দিয়ে তুমি থিয়েটারটা করবে কিনা। এখন যদি কেউ এসে বলে যে আমি কত পাবো, এই কত পাবোর লোকেরা যদি বেশি হয়ে যায়, যেটা আমার দলে নেই, এই কত পাবোর লোকেরা যখন বেশি হয়ে যাবে তখন তার ডিরেক্টর ভাববে যে একটু না জমলে তো আমার নেই। কিন্তু আমাকে তা করতে হয়নি, আমার এমনিতেই জমেছে, শুধু জমেনি, বহু বহু কমার্শিয়াল প্রফেশনাল নাটকের চেয়ে আমার নাটক বেশি হয়েছে, বেশি টাকা দিয়েছে, বেশি দিন ধরে চলছে। আমার দায়বদ্ধ তো যেদিন কাউন্টার খুলতো 1 ঘন্টার মধ্যে হাউসফুল হতো, তাহলে তখন যখন 1 ঘন্টার মধ্যে আমার দায়বদ্ধ হাউসফুল হচ্ছে, তখন কে মেঘনাথ ভট্টাচার্য, কে সায়ক কেউ চিনত না। বাট আমি শিখেছি যে প্রোডাকশনটাই বক্স হবে, কোনো লোক বক্স হবে না। আমরা দেখতে যাচ্ছি বিভাস চক্রবর্তী থিয়েটার, আমরা দেখতে যাচ্ছি অরুণ মুখার্জির থিয়েটার। এই অরুণ মুখার্জির থিয়েটারে কে করছে, অজিতেশ বন্দ্যোপাধ্যায় থিয়েটারে কে করছে আমরা জিজ্ঞেস করি না। অজিতেশ বন্দ্যোপাধ্যায় থিয়েটার মানে ভালো থিয়েটার, ওটা আমি দেখতে যাব টিকিট কেটে। তার মানে তোমার প্রোডাকশনটাই বক্স। প্রোডাকশনটা তুমি এমনভাবে তৈরি করো, তুমি নিজে প্রফেশনাল না হলেও লোকের কিছু এসে যায় না তুমি প্রফেশনাল কিনা। লোক টিকিট কেটে যখন তোমার নাটক দেখছে সেই মুহূর্তে তুমি প্রফেশনাল। যেই মুহূর্তে তুমি কলসতে টাকা নিয়ে অভিনয় করতে যাচ্ছ সেই মুহূর্তে তুমি প্রফেশনাল। তোমাকে পয়সা দিয়ে লোক যখনই দেখবে তখনই তুমি প্রফেশনাল। তুমি অ্যামেচার বলতেও পারবে না। তুমি গোয়ালে রিহার্সাল দাও না এসি রিহার্সাল দাও, এটা নিয়ে দর্শকের কোনো মাথা ব্যথা নেই। তোমার পরিচয় পর্দা খোলা থেকে পর্দা বন্ধের মধ্যে, ওটাই তোমার পরিচয়। আমি বলতে চাইছি যে আপনি যাদের নাম বললেন, যেমন অজিতেশ বন্দ্যোপাধ্যায়, আমরা তাকে সিনেমায় দেখেছি, আমাদের সৌভাগ্য হয়নি নাটক দেখতে পারা, কারণ তখন আমরা অনেক ছোট ছিলাম, কিন্তু গল্প শুনেছি বা এগুলো আজকাল তো ইউটিউবে এগুলো আসে, কিছুটা দেখেছি। কিন্তু মানে এরা তো নিজেরাই এক একজন প্রতিষ্ঠান, কিন্তু এই প্রতিষ্ঠান হওয়ার ক্ষমতা সকলের মধ্যে থাকে না। এবারে গ্রুপ থিয়েটারগুলোকে যদি আমাদের বাঁচিয়ে রাখতে হয় তাহলে কিন্তু ওখান থেকে কে কিভাবে আর্ন করবেন সেই দিকটাও বোধহয় কিছুটা মাথায় রাখতে হয়। তা সেই ব্যাপারটা আজকের সময়ে দাঁড়িয়ে আপনি আপনার কথা বললেন, কারণ আপনাকে ওই সমস্যাগুলো ফেস করতে হয়নি, কিন্তু যাদের করতে হচ্ছে তারা কি পিছিয়ে যাচ্ছে বা তাতে কি গ্রুপ থিয়েটারের ক্ষতি হচ্ছে, কি মনে হয়? প্রথমত হচ্ছে থিয়েটার ভীষণ কস্টলি মিডিয়া,
একই সঙ্গে থিয়েটারের দর্শক সংখ্যা কম, হ্যাঁ ঠিক। হাজারের বেশি দর্শক থিয়েটার নিতে পারে না, দর্শক দেখতে পায় না বলে। থিয়েটারের রোজ জন্মায় রোজ মরে, প্রতিদিন তাকে রসদ দিতে হয়, প্রতিদিন টাকা খরচা করতে হয়। একবার পয়সা খরচা করে রিল বানিয়ে বছরের পর বছর ক্যান বন্দি করে সে ক্যান নিয়ে বিভিন্ন জায়গায় সিনেমা দেখানো যেতে পারে। থিয়েটার তো এই মুহূর্তের, এই সময়ের, অর্থাৎ কোনো মিডিয়াতে কোনো একটা জায়গায় তুমি একটা বই পড়ছো, সে বইয়ের লেখক মারা গেছে, তার প্রেজেন্স দরকার নেই। তুমি একজনের পেন্টিং দেখছো, তিনি বম্বে থাকেন। তুমি একজনের গান রেকর্ডে শুনছো, তিনি এখানে থাকেনই না কিংবা মারা গেছেন। কিংবা সিনেমা যাদের দেখছো, তিনি তখন দুপুরে বাড়িতে ঘুমোচ্ছেন। কিন্তু থিয়েটার একদল মানুষ তৈরি হয়, একদল মানুষ দেখতে আসে। এই দুই দল মানুষের সামাজিক বন্ধনের নাম থিয়েটার। একজন ছাড়া অন্যজন অসম্পূর্ণ। আমি সব তৈরি হলাম, ফার্স্ট বেল, সেকেন্ড বেল, থার্ড বেল দিলাম, পর্দা করে দিলাম, অডিটোরিয়ামে একটাও লোক নেই, সেদিন কিন্তু অভিনয় হলো না, সেদিন হয়ে গেল রিহার্সাল। কিন্তু একটা লোকও যদি অডিটোরিয়ামে বসে থাকে তাহলেই থিয়েটার শুরু হয়ে গেল। অর্থাৎ মানুষকে এত মূল্য, দর্শককে এত মূল্য আর কোনো মিডিয়া দেয় না। তার ফলে থিয়েটার মরে না। থিয়েটার লাইভ বলে সে দর্শকের সঙ্গে নিজের বন্ডিং তৈরি করতে পারে, এনার্জির আদান প্রদান করতে পারে। আর অ্যাজ ইফ রিয়েল বলে লোকের মনে হয়, অ্যাজ ইফ নেচারের কাছাকাছি বলে মনে হয়। যেহেতু মানুষ যখন কিছু আর একটা মানুষের অভিনয় দেখে, কিছুক্ষণ পরে ভুলে যায় যে ওটা ওই মানুষটা, সেই চরিত্রটা না। সিনেমা অন্য জায়গায় একটু সিনথেটিক হয়, থিয়েটার সিনথেটিক না, রিয়েল। রিয়েলের একটা মারাত্মক এফেক্ট আছে। সেজন্যে হাজার হাজার বছর ধরে থিয়েটার বেঁচে আছে। গুহা চিত্র দেখলে বোঝা যায়, আঁকা আছে গুহা চিত্রতে, যে একটা বাইসনকে বেশ কয়েকজন লোক শিকার করছে। ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে বাইসনের পা চারটে মানুষের। তার মানে কি? মানে হচ্ছে যে সমস্ত বলবান পুরুষরা বাইসন শিকারে গেছিল, যারা যেতে পারেনি, বৃদ্ধ, মেয়েরা, বাচ্চারা, ওই বাইসন যখন ওরা আগুনে পোড়াচ্ছে খাবে বলে, তখন ওর চামড়া নিয়ে দুজন মানুষ পড়ে দেখাচ্ছে যে কিভাবে ওরা বাইসনটাকে মারলো। সেটা মানুষের পা, ওটা বাইসন না, বাইসনের ছাল পড়ে আছে। থিয়েটার তখন থেকে শুরু। চমৎকার। মানে আপনার এই কথাগুলো শুনে মনে হচ্ছে যে থিয়েটার নিয়ে আমরা যারা দুশ্চিন্তা করি, মনে হয় যে থিয়েটার বোধহয় পিছিয়ে যাচ্ছে, মানুষের কাছে তার আবেদনটা সেভাবে পৌঁছচ্ছে না। কিন্তু আপনার কথা শুনে মনে হয়, ইচ্ছে করে বলতে, যে এটা ফিনিক্স পাখির মতোই, যতবারই তাকে পোড়ানো হবে সে আবার জেগে উঠবে। এখন শুধু থিয়েটার করে আমাদের শুধু থিয়েটার করি আর কিছু করি না এরকম কোনো লোক নেই। মানে আগে ছিল না। তারা অন্য মিডিয়াও কাজ করতো, সিনেমা করতো, যাত্রা করতো, রেডিওতে কাজ করতো, সিরিয়ালে কাজ করতো, থিয়েটারও করতো। আমি শুধু থিয়েটার করি আর কোনো কাজ করি না। লাস্ট বলেছেন শিশির বাদুড়ি। এখন বেশ কিছু কম্পিটেন্ট অ্যাক্টর তারা থিয়েটারে প্রফেশনাল হতে পারছে। তার মানে আমাদের যে ডিরেক্টর ওরিয়েন্টেড থিয়েটার, একজন ডিরেক্টর, যেটা আমরা শম্ভুদার কাছ থেকে, উৎপলদার কাছ থেকে শিখেছি, ডিরেক্টর ওরিয়েন্টেড থিয়েটার মানে একজন ডিরেক্টর তার বুদ্ধি, বিবেচনা, মনন, পড়াশোনা সব দিয়ে সে থিয়েটারটা তৈরি করে। আর একদল তার শিষ্য শিষ্যরা, তার ফলোয়ার্সরা তাকে অনুসরণ করে এবং এই কালেকটিভ মেজারে, সমবায় ভিত্তিতে থিয়েটারটা তৈরি হয়। তখন একটা দলে একজনই অভিনয় করতো, অন্য দলে যেত না। কিন্তু এখন ফরম্যাটটা সময়ের জন্য চেঞ্জ হয়ে গেছে। এখন একজন অ্যাক্টর যে কম্পিটেন্ট, সে টাকা নিয়ে বিভিন্ন দলে অভিনয় করতে পারে।
অর্থাৎ একটা দল 12টা দলে অভিনয় করেন একজন অভিনেতা, 14টা দলে অভিনয় করেন একটা অভিনেতা, এরকম অভিনেতা আমাদের আছে। তারা এই 14-15টা দলে অভিনয় করে বলে তাদের রসদ জোগাড় হয়ে যায়, যেটা একটা দল থেকে হয় না। সম্ভব হয় না একদম। উপরন্তু একটা গ্রান্ট, স্যালারি গ্রান্ট খুবই কম। আগে ছিল 6,000 টাকা, তাতে জল গরমও হতো না। এখন সেটা 10,000 হয়েছে। সেই 10,000-এর গ্রান্টটা যারা যারা অভিনয় করে তারা পায়, তাদের মধ্যে কিছুটা তারা দলকে ডোনেট করে, বাকিটা তারা নেয়। এখন আমাদের ওখানে তো চাকরি বাকরির বাজার খুব খারাপ। আগে যেমন লোকে চাকরি পেত বোঝা যেত, এখন তো কেউ চাকরি পায় না। তা যারা মনে করে যে না এটা টিউশনের মতো আমি কিছু টাকা পাই, একেবারে কিছু পাচ্ছি না এরকম নয়, তারা দেখছে তাহলে থিয়েটারটাই করি। থিয়েটার করতে করতে সিরিয়ালে কাজ করে, সিরিয়ালে চলে যাচ্ছে, সিনেমায় চলে যাচ্ছে। থিয়েটার হচ্ছে মাতৃভূমি, সেখান থেকে সমস্ত আর্টিস্টরা তৈরি হয় এবং যায়। আমি যাইনি এই কারণে যে আমার দরকার হয় না, আমার দরকার হয়নি বলে আমি আমার থিয়েটারটাকে নিয়ে থাকতে পেরেছি। এখন থিয়েটারকে বাঁচিয়ে রাখতে গিয়ে নানান রকম পদ্ধতি আবিষ্কৃত হয়। তাতে একটা মুশকিল হয়ে যাবে যে আমরা কিন্তু স্টার ওরিয়েন্টেড থিয়েটার থেকে ডিরেক্টর ওরিয়েন্টেড থিয়েটারে এসেছিলাম 50 দশকে সৌম্য মিত্র উৎপল দত্তের হাত ধরে। থিয়েটারটা আবার এসে সময়ের আবর্তে অ্যাক্টর ওরিয়েন্টেড থিয়েটারে চলে আসছে। অর্থাৎ আগে বিভাসদার নাটক, অরুণদার নাটক, অসিত মুখার্জির নাটক বললে হয়ে যেত, লোকে বলতো আচ্ছা অসিত বাবুর নাটক আছে দিন টিকিট। এখন লোকে কাউন্টার এসে জিজ্ঞেস করে কে কে আছে। এই কে কে আছেনটা এখন আমাদের থিয়েটারে ফেস্টিভ্যালেও জিজ্ঞেস করে কে কে আছেন, তার উপর দর্শকরা টিকিট কাটছে, সিদ্ধান্ত নিচ্ছে। এই বদলটা হয়ে গেছে। ঠিক তাই। খুব মানে এত ভালো লাগলো, একটা বিশেষ সময়ের ধারাবাহিক ইতিহাসটা উঠে এলো। এবারে আপনাকে জিজ্ঞেস করছি ব্যক্তিগতভাবে, আপনি তো অনেক নাটকের মানে পরিচালনা করেছেন, নাট্য নির্দেশক, নাট্য গুরু হিসেবে কাজ করেছেন। নাটক যখন বাছাই করা হয় সেটা মানে কি দেখে আপনাকে আকর্ষণ করে যে এটাকে নাটক হিসেবে আমি করব বা বেছে নেব? বেছে নেওয়ার কারণ অনেকগুলো। প্রথম হচ্ছে সময় কি বলছে, সময় কি বলছে। আমরা অককা বলে একটা নাটক করেছি, টেলিগ্রাফে স্টেটসম্যানে একটা খবর বেরোলো একজন মাস্টারমশাই পেনশন পাচ্ছেন না, এদিকে স্কুল থেকে রিটায়ার করে গেছে। এবারে উনি স্কুলের পাশে একটা গাছতলায় বসে থাকেন। ওর ছাত্ররা যারা এই স্কুলে তাদের ছেলে মেয়েকে দিয়েছে, তারা যখন ছেলে মেয়েদের পৌঁছতে আসে তাকে বলে তোদের পড়িয়েছি, আমার কাছ থেকে শিখেছিস, চাকরি বাকরি করছিস, আমার তো পেনশন হয়নি, কিছু নেই, এটা তো ডিউটি। এই কথাটা আমাকে নাড়িয়ে দেয়। তখন আমি মনে করি এই শিক্ষক যদি সত্যিকারের লড়াই করতে চায় সোসাইটিতে, তিনি কি ব্যবহার করবেন? মগজাস্ত্র। তার লোকবল নেই, তার অর্থবল নেই, কিন্তু তার মগজাস্ত্র আছে। মগজ দিয়ে তিনি কিভাবে লড়াইটা করবেন এই সোসাইটির সঙ্গে, এইটাই অকক। অর্থাৎ এইভাবে হয় যখন জাত পাত ধর্ম এসব নিয়ে 90 দশকের প্রথমে ভারতবর্ষে কাটাকাটি মারামারি, তখন আমার মনে প্রশ্ন জাগলো যে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের ভিত্তিটা কি? সেটা কি জাত, সেটা কি ধর্ম, সেটা কি রক্ত? ভেবে দেখলাম না, মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক সম্পর্ক হচ্ছে ভালোবাসার এবং সমঝোতার, অ্যাডজাস্টমেন্টের। বিশ্বাস, ভালোবাসা, সমঝোতার উপরে একটা সম্পর্ক দাঁড়িয়ে থাকে। তখন গল্প খুঁজতে শুরু করলাম। শঙ্কিত অবহেলা বলে একটা গল্প পেলাম, যেখানে একজন ভদ্রলোক, একজন ভদ্রমহিলা বাড়ি থেকে বেরিয়েছে, তার বাচ্চা মেয়েকে নিয়ে বাড়ি স্বামীর ঘর ত্যাগ করেছে, আর একজনের কাছে আশ্রয় নিয়েছেন। ওর বাবা না, কিন্তু মেয়েটা জানে ওর বাবা।
যে একটা সময় ওই ওর গন্ডগোল শুরু হয় মার, মনে করে ও তো বাবা হিসেবে মেয়েটাকে দেখছে না, এই গন্ডগোল থেকে তার স্যাডিজম হয়, সে প্রকাশ করে দেয় যে ওটা ওর বাবা না। তাতে যে টালমাটাল অবস্থাটা পরিবারের হয়ে যায়, সেইখানে দাঁড়িয়ে এই ভদ্রমেয়েরা দেখতে পায় যে যথার্থ বাবা কাকে বলে ওই লোকটার মধ্যে দেখতে পায়, সেটা হচ্ছে দায়বদ্ধ। দায়বদ্ধ। আমরা এই এই যে একটা জিনিস বারবার বারবার বাড়ে। যেমন ধরো আমি একটা ফোক টেলের গল্প পেলাম, সেখানে কন্নড় গল্প, কিন্তু মা কালী প্রধান। তা মা কালী খুব গয়নার লোক, প্রচুর তোমার খাবার টাবার দেয়, ছুঁয়েও দেখে না, গয়না চাই মা কালীর ওঠায়। আর একটা মেয়ে আছে, তারও নাম শ্যামা, তার ভীষণ খিদে, তাকে বাড়ি থেকে ভালো করে খেতে দেয় না শ্বশুর বাড়িতে। এই একটা লাউয়ের ঘন্ট খাওয়ার লোক, সে শাশুড়ি এত কড়া। এবার তার মৃত শ্বশুর তাকে দেখা করে যে আমার ওই অবস্থা হয়েছিল তোর শাশুড়ির জন্য, ওর এতেও একটা লাউ পেড়ে লাউয়ের ঘন্ট করে, এবং ওই শ্বশুর নিজের মাথা দিয়ে লাউ হয়ে যায়, শাশুড়ি গুনে দেখে 13টা লাউই আছে। এবার ওই লাউ ঘন্টটা নিয়েও কালীতে গিয়ে কালী মন্দিরে খেতে যায়, কালী ওর খাওয়া দেখে মুখে হাত চাপা দিয়ে দাঁড়িয়ে যায়, ও বাবা গো কি নোলারে বলে, আর মুখের হাত সরায় না। এবার হই হই পড়ে যায় যে এর মুখে হাত সরাচ্ছে না, কালী কি হয়েছে, কিছু এই সমস্ত মা তোমার মুখে হাত সরাও। মেয়েটার কাছে খবর যায়, মেয়েটা তখন চেলা কাঠ নিয়ে মন্দিরে আসে, যখন কেউ নেই, বলে মুখ থেকে হাত নামাবে কিনা বলো। আমার তোর নোলা থেকে মুখে হাত, হ্যাঁ তোর নোলা থেকে আমার মুখে হাত হয়েছে। এই করতে করতে নাটকটা যেখানে যায়, দেখা যায় যে পেটের খিদেই নেই, ভূত ভগবান সব মানুষের সৃষ্টি, আসল হচ্ছে পেট। কালীর সামনে বসে যখন ভোগ খেতে শুরু করে, কালী বলে যে তুই আমায় একটু বালুশাহী দে। বলে না, তোমার সঙ্গে কথা আছে, তুমি গয়না নেবে, আমি গয়না দিয়ে দিয়েছি তোমাকে, তুমি আমাকে খাবার খেতে দাও। কালী তখন বলে যে তুই এইটা নিয়ে দিয়ে আমার একটা বালুশাহী দে, এটা নিয়ে আমার একটা গজা দে। তখন শিব এসে বলে দে, ও বুঝতে পেরেছে ওগুলো আসল না, এটা আসল। মানুষ এটার জন্যে লড়াই করে, এটার জন্যে মানুষের এই যে জীবনের সার সত্যটা, এগুলো যে গল্প থেকে বেরোয়, সেটাই আপনাকে আকর্ষণ করে। সেটাই আমরা আপনি মানে এতদিন ধরে একইভাবে চালিয়ে যাচ্ছেন, যেটা মানে অভিনেতা হিসেবেও কাজ করছেন, নাট্য পরিচালক হিসেবে, এবং শুধু তাই নয়, আমাদের দেশেই নয় বিদেশেও আপনি যাচ্ছেন এবং সেখানে গিয়েও সফল নাটক মঞ্চায়ন আপনি করছেন। তা এবারে আপনি ত্রিপুরাতে এসছেন, আপনাকে আমরা অভিনেতা নাট্য পরিচালক হিসেবেই জানি, এবারে আপনি এসছেন কিন্তু নাট্য নির্দেশক এবং নাটক শেখানোর জন্য। আপনার অভিজ্ঞতাটা একটু বলুন। সেটা বাইরেও করি। হ্যাঁ, ত্রিপুরার আসলে ব্যাপারটা হচ্ছে যে আমার তো এখন 73 বছর বয়স। 73 বছর বয়সে যে পরিমাণ খাটি, তুমি নিজে সাক্ষী আছো, আমি এই 7 দিন 8 দিন কি খেটেছি সেটা নয়। এর মানে হচ্ছে যে কাজটা করলে তোমার রিওয়ার্ডিং স্টিমুলেশন হয়, সেই কাজটা তোমায় বাঁচিয়ে রাখে। সেই কাজটা করলে তোমার পরিশ্রম হয় না, সেই কাজটা করলে তোমার স্বাস্থ্য খারাপ হয় না। যে কাজটা তোমার মনের মতো নয়, তুমি যদি জোর করে সেটা করো, তখনই তুমি কাইল হবে, তখনই তোমার শরীর খারাপ হবে। আমি থিয়েটার করলে যতটা ভালো থাকি, যতটা আনন্দে থাকি, আমি অন্য কোনো কাজে সে আনন্দ পাই না। চাকরি করেও পাইনি, সংসার করেও পাইনি, প্রেম করেও পাইনি। আমি থিয়েটার করেই আমার জীবনের শ্রেষ্ঠ আনন্দ মুহূর্তগুলো পাই। তারপরে আমি খাটতে পারি, রিওয়ার্ডিং স্টিমুলেশনটা আমার অনেক হয়। এবং আমি বিশ্বাস করি একটা ভালো নাটক করার আগে আমি, আর একটা ভালো স্ক্রিপ্ট করার পরে আমি, এই দুটো লোক এক না। একজন হচ্ছে যার ভেতরে একটা অন্বেষণ, আর আরেকজন হচ্ছেন পরিতৃপ্ত। না, প্রতিটা জায়গা থেকে, প্রতিটা নাটক থেকে আমি কিছু শিখি, আমার কিছু রসদ হয়, আমি জীবনে একটু ভালো হই, আমি একটু ভালো মানুষ হয়ে উঠি। একটা থিয়েটার করে একটা লোক যদি ভালো মানুষ হয়ে উঠতে না পারে, তার থিয়েটার করাটাই বৃথা।
চমৎকার লাগলো, মানে এত সুন্দর করে আপনি বলছেন যে মনে হয় আরও শুনি, কিন্তু আমাদের তো সময় বাধা। তা সেখানে আমি একেবারে শেষে জিজ্ঞেস করতে চাইছি যে আর কিছু পরিকল্পনা রয়েছে? কারণ আপনি এত কিছু করেছেন, সেই অর্থে হয়তো আপনার ভেতরে সেরকম কোনো খামতি বা কষ্ট সেরকম থাকার কথা নয়, কিন্তু তারপরেও সৃষ্টিশীল মানুষরা সবসময় কিছু পরিকল্পনা করেন যে এর পরবর্তীতে আমি ওটা করব, সেরকম কিছু কি শুনবো? যতক্ষণ আমার এটা কাজ করবে আর যতক্ষণ আমি সক্ষম থাকবেন শারীরিকভাবে, ততক্ষণ পর্যন্ত আমি থিয়েটারের কাজটার মধ্যেই ইনভলভ হওয়ার চেষ্টা করব। আর শুধু সেটা দেশে নয়, আমার নিজের দলে নয়, আমি একটু ছড়াতেও চাইব। আমার 4টে প্রোডাকশন আমেরিকাতে আছে, 4টে প্রোডাকশন আমেরিকা করেছি, আর 5খানা প্রোডাকশন করেছি কানাডায়। তার 5 আর 4 9টা প্রোডাকশন আমি বাইরে করেছি। এই 4টে আর 5টা যারা নাটক আমার সঙ্গে করেছে, এই 9টা নাটকের লোকগুলো, ছেলে মেয়েগুলো, তারা তো আমার শিষ্য, মানে আমার কাছে কাজ করেছে, আমার ছাত্র। তাদের জীবন দর্শন পাল্টে গেছে। থিয়েটারটা খুব সিরিয়াস ব্যাপার, থিয়েটার যে অবহেলা করা যায় না, তাহলে ওয়েস্টেজ অফ টাইম অ্যান্ড এনার্জি হয়, ফ্রুটফুল হয় না। আমার কাজটা যেন ফ্রুটফুল হয়, আমি যে কাজটা করছি সেটা যেন হয়। আমি জানি না 22 তারিখে রেজাল্ট কী হবে, কারণ আমি মাত্র 7-8 দিনে তোমাদের নাটকটা নামিয়েছি। কিন্তু সবাই আমাকে প্রচুর বকুনি খেয়েছে এবং কোঅপারেশন করেছে। এই রেজাল্টটা যদি 22 তারিখে ভালো হয়, এখানে যারা যারা অভিনয় করেছে, থিয়েটার সম্পর্কে তাদের সামগ্রিক দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে। তারা আগের চেয়ে অনেক সিরিয়াস হয়ে যাবে অ্যাবাউট থিয়েটার। থিয়েটারকে তারা জীবনের একটা ব্রত করেও নিতে পারে তাদের মধ্যে কেউ, যদি তাদের কাজটা সাকসেস হয় এবং তারা সেই ফিডব্যাকটা সমাজ থেকে পায়। ঠিক তাই, ঠিক তাই। আমরা একদমই শেষে চলে এসেছি, তবু আরেকটা ছোট প্রশ্ন করার লোভ সামলাতে পারছি না। সেটা হচ্ছে যে এই যে বর্তমান ভারতবর্ষ শুধু বলবো না, সারা পৃথিবীরই যে পরিবেশ পরিস্থিতি, সামাজিক রাজনৈতিক সমস্ত দিক দিয়ে যে পরিস্থিতি, সেটা যে খুব একটা সুখের বা আশাব্যঞ্জক মনে হচ্ছে না। তা সেই জায়গাটায় দাঁড়িয়ে একজন মানে থিয়েটার কর্মী হিসেবে আপনার কি মনে হয় যে আমরা কিভাবে সেটাকে প্রতিহত করতে পারি? শুনুন, বামপন্থী আন্দোলনই আমাদের থিয়েটারে জন্ম দিয়েছে। যত ভালো ভালো থিয়েটার হয়েছে বাংলা থিয়েটারে, তার পেছনে বামপন্থী আন্দোলনটাই মূল শক্তি। যেখানে সামাজিক স্তরের আন্দোলন স্থিমিত হয়ে যাবে, সেখানে থিয়েটারের মানুষ নেমে যাবে, অন্যরকম থিয়েটার হবে। যে থিয়েটারটা পুঁজিবাদী থিয়েটার হয়ে যাবে, মানুষের থিয়েটারটা হবে না। যে কোনো কারণে হোক, সারা পৃথিবী জুড়ে ফ্যাসিবাদের উত্থান হচ্ছে। বামপন্থীরা অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে। বামপন্থীরা আপাত দৃষ্টিতে মিডিয়ার চোখে, অন্যদের চোখে ভ্যালুলেস হয়ে যাচ্ছে। আসলে তো তা নয়। আসলে বেঁচে থাকবে তো বামপন্থীরাই, টিকে থাকবে তো বামপন্থীরাই, কারণ তাদের একটা ডেডিকেশন আছে, সমাজের প্রতি তাদের একটা দায়িত্ব আছে। এখন অবশ্য একটা ভাটার টান চলছে, এটাই শেষ না, জোয়ারের অপেক্ষায় আছি। মানে আমি মুগ্ধ, আমি মানে কথা বলার মতো অবস্থায় নেই। আপনি এত ভালো বলেছেন, আমি আশা করব আবার হয়তো ভবিষ্যতে কোনোদিন আপনার কাছ থেকে এরকম কিছু শুনবো। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমার ব্যক্তিগতভাবে আমি প্রণাম জানাচ্ছি, সশ্রদ্ধ প্রণাম।